আজ আমরা মুঘল সাম্রাজ্যের এক দীর্ঘ যাত্রা নিয়ে কথা বলবো। সেই মধ্য এশিয়ার ধুলোমাখা প্রান্তর থেকে বাবর যেভাবে ভারতে এলেন তৈমুর আর চেঙ্গিসের উত্তরাধিকার নিয়ে একটা নতুন সাম্রাজ্যের স্বপ্ন। হ্যাঁ, আর আমাদের হাতে যে তথ্য আছে সেটার ভিত্তিতেই আমরা দেখব কিভাবে এই সাম্রাজ্য গড়ে উঠল, এর সোনালী সময়, ভেতরের সমস্যা, বিস্তার আর শেষমেশ পতন। একদম, বাবর থেকে শুরু করে একেবারে শেষ সম্রাট বাহাদুর শাহজাফর পর্যন্ত পুরো সময়টা। ঠিক, পানিপথের যুদ্ধ থেকে শুরু করে আকবরের শাসন, শাহজাহানের স্থাপত্য, ঔরঙ্গজেবের সময়কার বিস্তার আর সমস্যাগুলো, আর তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া, বাইরের আক্রমণ, এই সব কিছুই আসবে আলোচনায়। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। 1526 সাল, পানিপথের প্রথম যুদ্ধ, বাবর আর ইব্রাহিম লোদি। এখানে বাবরের রণকৌশলটা খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে কামানের ব্যবহার। সৈন্য কম থেকেও তিনি জিতেছিলেন। হ্যাঁ, এই যুদ্ধটাই তো ভারতে মুঘল শাসনের ভিত্তি তৈরি করে দিল। কিন্তু বাবরের পর তার ছেলে হুমায়ুনের পথটা মসৃণ ছিল না, তাই না? একেবারেই না। হুমায়ুনকে তো শের শাহ সুরির কাছে হেরে সিংহাসন ছাড়তে হয়েছিল। তারপর পারস্যে নির্বাসন, অনেক সংগ্রামের পর তিনি দিল্লি ফিরে পান। আর তার মৃত্যুর পরেই তো আকবর এলেন, মাত্র ১৩ বছর বয়সে। ঠিক, আর অনেকে মনে করেন এই আকবরের সময় থেকেই মুঘল সাম্রাজ্যের আসল শক্তি আর ঐশ্বর্য বাড়তে শুরু করে, যাকে আমরা প্রায় স্বর্ণযুগ বলি। আকবরের দুটো অবদানের কথা খুব শোনা যায়, সুলহ-এ-কুল নীতি আর মনসবদারি ব্যবস্থা। এই সুলহ-এ-কুল জিনিসটা ঠিক কি ছিল, একটু বলবেন? আচ্ছা, সুলাহ-এ-কুল মানে হলো সকলের জন্য শান্তি। আকবর বুঝেছিলেন ভারতে রাজত্ব করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে। এই নীতিটা আসলে ছিল ধর্মীয় সহিষ্ণুতার নীতি। সাম্রাজ্যের ঐক্যের জন্য। একদম, যাতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংঘাত না হয়, একটা বোঝাপড়া তৈরি হয়। আর মানসবদারি ব্যবস্থাটা ছিল একটা প্রশাসনিক আর সামরিক কাঠামো। কর্মকর্তাদের পদমর্যাদা, দায়িত্ব, সৈন্য রাখার ক্ষমতা, এইসব ঠিক করা হতো এর মাধ্যমে। বেশ গোছানো একটা ব্যবস্থা তাহলে। হ্যাঁ, বিশাল সাম্রাজ্য চালানোর জন্য এটা খুব জরুরি ছিল। আর ফতেপুর সিক্রির মতো নতুন রাজধানী তৈরিও তার সময়ের একটা বড় কাজ। আচ্ছা, আকবরের পর এলেন জাহাঙ্গীর। তার সময় নাকি চিত্রকলা খুব উন্নতি করেছিল? ঠিক, জাহাঙ্গীর শিল্পের খুব সমজদার ছিলেন। মুঘল মিনিয়েচার পেন্টিং তার সময়ের শিখরে পৌঁছায়। আর তারপর শাহজাহান, যার কথা বললেই মনে আসে তাজমহলের ছবি। হ্যাঁ, শাহজাহানের সময়টা মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। তাজমহল তো আছেই, দিল্লির লাল কেল্লা, জামা মসজিদ, এগুলো তারই সময়ের সৃষ্টি। মুঘলদের ক্ষমতা আর শিল্পরুচির দারুণ নিদর্শন এগুলো। কিন্তু এত সব বানাতে তো প্রচুর অর্থ ব্যয় হয়েছিল। অবশ্যই, এই বিশাল নির্মাণ কাজের খরচ নিয়ে প্রশ্ন ওঠে। আর তার শাসনের শেষের দিকে কিন্তু ছেলেদের মধ্যে সিংহাসন নিয়ে বেশ ঝামেলা শুরু হয়েছিল। সেই উত্তরাধিকারের লড়াই। আর তারপরেই আওরঙ্গজেব এলেন ক্ষমতায়। তার সময় সাম্রাজ্য সবচেয়ে বড় হয়েছিল শুনেছি। ঔরঙ্গজেবের সময়ে মুঘল সাম্রাজ্য আয়তনের সবচেয়ে বড় হয়েছিল। বিশেষ করে দাক্ষিণাত্যে তিনি অনেক বছর যুদ্ধ করেছেন। কিন্তু তার কিছু নীতি, যেমন ধরুন অমুসলিমদের ওপর জিজিয়া কর আবার চালু করা, যেটা আকবর তুলে দিয়েছিলেন। ঠিক, সেই কর তিনি আবার চালু করেন। এই নীতি আর দীর্ঘ যুদ্ধগুলো সাম্রাজ্যের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছিল। আবার মারাঠা, শিখ, জাটদের মতো আঞ্চলিক শক্তিগুলো তার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে, প্রতিরোধ বাড়ে। তার বাইরে থেকে দেখতে সাম্রাজ্য বড় হলেও ভেতরে ভেতরে দুর্বলতা বাড়ছিল। অনেকটা সেরকমই। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা অতটা যোগ্য ছিলেন না। ভেতরে কোন্দল বাড়তে থাকে আর বাইরের আক্রমণও হয়, যেমন পারস্যের নাদির শাহের দিল্লি আক্রমণ। নাদির শাহের লুটরাজ তো ভয়াবহ ছিল। হ্যাঁ, সেটা মুঘলদের সম্মান আর শক্তিকে বিরাট ধাক্কা দিয়েছিল। একই সময়ে মারাঠারা খুব শক্তিশালী হয়ে ওঠে, শিখরা পঞ্জাবে নিজেদের প্রতিষ্ঠা করে, আর সবচেয়ে বড় কথা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় এবং অন্যান্য জায়গায় নিজেদের প্রভাব বাড়াতে শুরু করে। আর এই সব কিছুর চূড়ান্ত পরিণতি কি? 1857 সালের সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জফর তিনি চাননি, কিন্তু বিদ্রোহীরা তাকে নেতা হিসেবে মেনে নেয়। এটা ছিল একটা প্রতীকী নেতৃত্ব। কিন্তু বিদ্রোহ তো সফল হয়নি।
না, হয়নি। ব্রিটিশরা বিদ্রোহ দমন করে আর বাহাদুর শাহ জাফরকে রংমুনে নির্বাসনে পাঠিয়ে দেয়। সেখানেই তার মৃত্যু হয়, আর এর সাথেই মুঘল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটে। বাবরের পানিপথ জয় থেকে বাহাদুর শাহ জাফরের নির্বাসন, কি বিশাল এক ক্যানভাস! সাম্রাজ্যটা তো শেষ হয়ে গেল, কিন্তু এর প্রভাব কি আজও রয়ে গেছে? অবশ্যই রয়ে গেছে। এই যে তাজমহল, লালকেল্লা, ফতেপুর সিক্রি, এগুলো তো ভারতের পরিচয়। মুঘলদের চিত্রকলা, সঙ্গীত, পোশাক, এমনকি খাবার, বিরিয়ানি, কোরমা, এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। উর্দু ভাষার কথাও তো বলা হয়। ঠিক, উর্দু ভাষার বিকাশে মুঘল দরবারের একটা বড় ভূমিকা ছিল। তাই সাম্রাজ্য না থাকলেও তার ছাপ কিন্তু আমাদের জীবনে, সংস্কৃতিতে এখনও খুব স্পষ্ট। সত্যি তাই। আচ্ছা, ভাবছিলাম যে একটা সাম্রাজ্য শেষ হয়ে যায় শত শত বছর আগে, কিন্তু তার গল্প, তার স্থাপত্য, তার ভালো মন্দ দিকগুলো আজকের দিনেও কিভাবে প্রাসঙ্গিক হয়ে থাকে, তাই না? তাজমহলের সামনে দাঁড়ালে বা আমাদের কথায় সংস্কৃতিতে সেই সময়টা যেন আজও কথা বলে ওঠে। একদম। অতীতটা এভাবেই বর্তমানের সাথে জড়িয়ে থাকে। এই সংযোগটাই হয়তো ইতিহাসের সবচেয়ে আশ্চর্যের বিষয়।